নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকে একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, কুণাল ঘোষের নাম আপনারা সবাই জানেন এবং বাংলার ঘরে ঘরে বেশিরভাগ মানুষ 99.99% মানুষ জানেন যে কুণাল ঘোষ হচ্ছেন একজন জেল খাটা আসামি, 3.5 বছরের জেল খাটা আসামি। তিনি বারবার করে নানান রকমের প্রসঙ্গ তোলেন এবং কোম্পানির মালিক তাকে যেটা বলে দেয় সেটা নিয়ে তিনি রীতিমতো সংবাদ মাধ্যমে ঢাকঢোল পেটাতে থাকেন। কুণাল ঘোষ বলছেন যে 2014 সালে শিক্ষা সংক্রান্ত যে মামলা হয়েছে সেই মামলাটাকে জিয়ে রাখার জন্য বিশিষ্ট কিছু আইনজীবী আছেন কলকাতা হাইকোর্টে, তারা ছেলে মেয়েদের কাছ থেকে বড় অঙ্কের টাকা নিয়ে আইনি মাধ্যমে পুরো যে পরীক্ষার যে সিস্টেম সেই সিস্টেমটাকে আটকে দেওয়ার চেষ্টা করছেন। এবং তিনি একটি হোয়াটসঅ্যাপ দেখিয়ে সংবাদ মাধ্যমের কাছে দাবি করছেন একজন প্রতিষ্ঠিত আইনজীবী ফিরদৌস শামী, তার নাম করে দেখানো হচ্ছে যে তিনি নাকি 25,000 টাকা করে চেয়েছেন। এমনকি তিনি বলেছেন কোনো চিন্তা নেই, আমি সব ঠিক করে দেব। এই ধরনের হোয়াটসঅ্যাপ কুণাল ঘোষ তুলে ধরে আইনজীবী মহলের মধ্যে দুটো ভাগ তৈরি করার চেষ্টা করছেন। দর্শক, আমরা স্ক্রিনে দেখাচ্ছি যে তিনি কি বলেছিলেন। কুণাল ঘোষকে আমাদের 3টে প্রশ্ন, যে প্রশ্নটা আমরা করব কুণাল ঘোষকে, যদিও আমরা জানি কুণাল ঘোষ হচ্ছেন, তিনি নিজেকে মনে করেন তিনি সব থেকে বেশি শিক্ষিত, তিনি নিজেকে মনে করেন তিনি সব থেকে বড় সাংবাদিক, তিনি নিজেকে মনে করেন তিনি সব থেকে বড় দালাল। তাই তাকে প্রশ্ন করা আর তার থেকে উত্তর খোঁজা এটা সম্পূর্ণ আমাদের কাছে মনে হয় যেটা কোনো জাস্টিফিকেশন নয়। কিন্তু কুণাল ঘোষ যে কাজটা করছেন সেই কাজের জন্য ঘোষকে এটা বলতে চাইছি যে আপনি 3টে প্রশ্নের উত্তর আগে দিন। প্রথম হচ্ছে, আপনি যে হোয়াটসঅ্যাপটা দেখাচ্ছেন এর সত্যতা কি আছে? হতেই তো পারে যে আপনি আপনার কোনো লোককে দিয়ে হোয়াটসঅ্যাপ করিয়েছেন, সেই হোয়াটসঅ্যাপ আপনি তাকে দিয়ে আনিয়েছেন, আনিয়ে সেটা আপনি সংবাদ মাধ্যমের কাছে দেখাচ্ছেন। এর সত্যতা কি আছে? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনার নিজের সত্যতা কি আছে? আপনি তো একজন দালাল, তো দালালি ভিত্তি করে আপনার সংসার চলে, আপনাকে চাকরি করতে হয় না, কাজকর্ম করতে হয় না, কাজ না করলেও আপনার ঘরে টাকা পৌঁছে যায়, কারণ আপনি দালালি ভিত্তি করেন বাংলা সংবাদ মাধ্যমের সামনে বসে। এবং সেই জন্য দালালি ভিত্তি হিসেবে দালালি করার জন্য আপনার কাছে একটা অ্যামাউন্ট যায়। আপনি বলুন, সারদা কেসে গ্রেপ্তার হওয়ার পর থেকে 3.5 বছর জেল খাটার পর আপনি কোন চাকরিটা করেছেন? কোথা থেকে আপনার টাকা আসে? কে আপনাকে টাকার যোগান দিচ্ছে? এবং আপনার সংসার চলছে কি করে এটা আপনি আমাকে বোঝান। আপনি একটা লাক্সারি জীবন, মানে লাক্সারি যে লাইফ, সেই লাইফ জীবন আপনি চালাচ্ছেন, সেটা আপনি কিভাবে চালাচ্ছেন? কোথা থেকে আসছে সেই টাকা? সেই টাকার উৎস কি? আপনাকে বলতে গেলে আপনি এই কথাটাই বলবেন যে আমি দালালি করি, দালালি করে আমার কাছে টাকা আসে আর সেই টাকা দিয়ে আমার সংসার চলছে, আমার লাক্সারি জীবন চলছে। কিন্তু সেই দালালির টাকা কোথা থেকে আসছে? সাধারণ মানুষের ট্যাক্সের টাকা। আপনি যা দালালি করছেন সেই টাকা দিচ্ছে কোথা থেকে? সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকে। নাম্বার 3 হচ্ছে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা হচ্ছে আপনি আমাদেরকে একটা কথা পরিষ্কার বাক্যে বলুন যে কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যে কথাটা বলেছে যে 26,000 চাকরি যে দুর্নীতি হয়েছে, এই দুর্নীতি আপনি স্বীকার করছেন না, আপনি মনে করছেন যে দুর্নীতি হয়নি। এই কথাটা শুধু আপনি বলে দিন যে দুর্নীতি হয়নি। চাকরি ক্ষেত্রে বাংলাতে কোনো দুর্নীতি হয়নি, শিক্ষা চাকরি ক্ষেত্রে কোনো দুর্নীতি হয়নি, এটা আপনি বলুন। বলতে পারবেন না কুণাল ঘোষ, আপনি দালালি ভিত্তি করতে পারবেন, প্রতিটা মুহূর্তে দালালের মতন ঘেউ ঘেউ করতে পারবেন, কিন্তু কখনোই আপনি প্রমাণ করতে পারবেন না যে মমতা ব্যানার্জি সৎ, অভিষেক ব্যানার্জি সৎ, তৃণমূল কংগ্রেস সৎ। আপনি ভাবছেন যে আমরা তো লোকসভায়
12টা সিটে নামিয়ে দিয়েছি বিজেপিকে, 18টা সিটের জায়গা থেকে 12টা সিটে নামিয়ে নিয়েছি, আর আমরা 22টা সিটের জায়গায় 29টা সিট পেয়েছি। আসন পাওয়া না পাওয়ার উপর নির্ভর করে না যে একজন চোর কি চোর নয়। বাংলার মানুষকে আপনি বোকা বানাতে পেরেছেন, বোকা বানাতে সক্ষম হয়েছেন। বাংলার মানুষ বোকা বানাতে বারবার করে চাইছে, তাই আপনি বোকা বানিয়েছেন। বাংলার মানুষের সাথে আপনি চিটিং করছেন, বাংলার মানুষ চাইছে যে বাংলার মানুষ চিটিং হোক, বাংলার মানুষ নিজেরা চাইছে যে আমরা চোর চিটিংবাজকে রাজ্যে বস করিয়ে রাখবো, তো বসে আছেন আপনারা, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু চোরটা কখনো সাধু হয়ে যায় না, যিনি চুরি করেছেন তিনি চোর। মোহাম্মদ শামী, ফিরদৌস শামী, তিনি একজন আইনজীবী, তার ব্যক্তিগত স্বাধীনতা আছে যে তিনি কোন ক্লায়েন্টদের থেকে কত টাকা নেবেন, এর কোনো প্যারামিটার নেই কোনো আইনজীবীদের ক্ষেত্রে, কোনো বিচার মানে উচ্চ পর্যায়ে যে সমস্ত আইনজীবীরা আছেন তাদের ক্ষেত্রে। আপনার যে মালিক খোকা বাবু, তিনি যখন কোনো আইনজীবীকে পোষেন কত টাকা দেন কুণাল বাবু? সুপ্রিম কোর্টে একজন আইনজীবী মনু সিংভি, যাকে আপনারা চাকর বানিয়ে রেখে দিয়েছেন, প্রতিটা মামলাতে যিনি আপনাদের হয়ে লড়াই করেন, সেই মনু সিংভি কত টাকা নেন? অভিষেক ব্যানার্জির কাছে টাকা আছে, অভিষেক ব্যানার্জি দিচ্ছে, এটাই আপনি বলবেন। কিন্তু যিনি কোর্টে দাঁড়াবেন, যিনি মামলা লড়বেন, তিনি তো ঠিক করবেন যে তিনি কত টাকা নেবেন না নেবেন। তাকে আপনি ঠিক করে দেবেন মমতা ব্যানার্জির পাশে বসে, অভিষেক ব্যানার্জির পাশে বসে, যে কার থেকে কত ভিজিট নেবে। ফিরদৌস শামী আইনি লড়াই লড়বেন, তিনি নিজে ঠিক করবেন যে কার হয়ে তিনি কারোরটা ফ্রিতে করে দিতে পারেন। এটা তার ব্যক্তিগত ব্যাপার কুণাল বাবু, আপনার ব্যক্তিগত ব্যাপার নয়। আপনার সেই ক্ষমতা নেই, আপনি শুধু দালালি করার ক্ষমতা আপনার আছে। কিন্তু যারা আইনি লড়াই লড়েন তাদেরকে প্রচুর পড়াশোনা করতে হয়েছে। তিনি পড়াশোনা করে শিখে একজন নামী আইনজীবী হয়েছেন, তার নিজস্ব রেট বলে কিছু আছে, যে তিনি প্যারামিটার মাপছেন যে আমি এত টাকা নিচে করব না, তাতে আপনার বলার কি আছে? কিন্তু এর দ্বারা প্রমাণিত হয় না যে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি হয়নি। আপনার মমতা ব্যানার্জি, আপনার যে মালিক, সেই মালিক টাকা লুট করেনি বাংলা থেকে, এর দ্বারা এটা প্রমাণিত হয় না। একজন বিশিষ্ট আইনজীবী তিনি কত টাকা তার ফিস নেবেন সেটা সম্পূর্ণ তার নিজস্ব ব্যাপার। সেখানে নাক গলাবার মতন কোনো অধিকার কোন চাকর, কোন দালালকে ভারতবর্ষের কোন সংবিধান দেয়নি। অথচ আপনি আগ বাড়িয়ে, আপনি জানেন যে আপনি জুতো খাবেন, চর খাবেন, কিন্তু তারপরেও আপনি আগ বাড়িয়ে নানান রকমের নেষ্টি ফষ্টি প্রতিদিন সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন, আর বাংলার দালাল সংবাদ মাধ্যম সেগুলোকে প্রকাশিত করে। ভোটে জেতা মানে এই নয় যে আমি চুরি করেছি, সেই চোরের তাকমাটা সরে গেল। ভোটে জেতা মানে এই নয় যে সমস্ত প্রমাণ, সমস্ত কিছু লুপ্ত হয়ে গেল। আপনি যেটা ভাবছেন সেটা ভুল ভাবছেন। ভারতবর্ষের সাংবিধানিক যে নিয়ম পদ্ধতি আছে তাতে হয়তো অনেক সময় লাগছে, এবং যে সময়ের জোরে আপনারা আপনাদের মতন দালাল এবং আপনাদের মতন চোর চিটিংবাজরা গলা ফুলিয়ে চিৎকার করতে পারছেন সংবাদ মাধ্যমের সামনে। আজকে সারদা থেকে নারদা, গরু পাচার থেকে কয়লা পাচার, প্রতিটা ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি প্রকাশ্যে এসছে। আপনাদের নেতা নেত্রীরা জেলে আছে, জেল খাটছে, তারপরেও আপনারা সংবাদ মাধ্যমের সামনে এসে বড় বড় ভাষণ মারছেন, বড় বড় ভাষণ বলছেন, ভাষণ দিচ্ছেন। কেন? লাজ লজ্জা নেই। 1000 টাকা 2000 টাকা দিয়ে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে সাধারণ মানুষের পাশে থাকার নাম করে চিটিং করে ভোটে জেতা যায়। কিন্তু যারা প্রকৃত আইন বোঝে তারা কিন্তু আপনাদের যে চিটিংবাজি সেটা কিন্তু ধরে ফেলেছেন। এবং সেই কারণে যদি আপনার সাহস থাকে কুণাল ঘোষ, আপনার যদি দম থাকে, আপনার যদি ক্ষমতা থাকে, আপনি বলুন যে শিক্ষাক্ষেত্রে কোনো দুর্নীতি হয়নি, কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট বায়াসড। এই কথাটা আপনি শুধু বলে দেখান, তাহলে বুঝবো যে আপনার দম আছে।
আপনি শুধু প্রেসের সামনে বসে বসে দালালি করা ছাড়ুন, এবং আপনি যদি ভেবে থাকেন যে লোকসভা ভোটে জিতেছি, বিধানসভা তো এইভাবে জিতে যাব, আবার জিতবো, জিতে জিতে সাধারণ মানুষকে বোকা বানাবো, চিটিংবাজি করব, তাহলে ভুল করবেন। এটা আপনার যে অহংকার এবং আপনি যেভাবে ব্যাখ্যা করছেন সাধারণ মানুষের কাছে, এই ব্যাখ্যাই কিন্তু একদিন বুমারাং হয়ে আপনার কাছে ফিরে যাবে। 3.5 বছরে জেল খেটেছেন, কিন্তু এরপর যখন জেলে ঢুকবেন জেল থেকে বেরোতে পারবেন না। এই জায়গায় কিন্তু পৌঁছে যাচ্ছেন আপনারা। মানুষকে ছোট করার আগে সেই মানুষটা সম্পর্কে ভাবুন যে সেই মানুষটা কি ধরনের মানুষ। কোন একটা কারোর কাছ থেকে হোয়াটসঅ্যাপ আনিয়ে সেই হোয়াটসঅ্যাপ দেখিয়ে বাংলার মিডিয়াতে এবং একজন মানুষকে কালিমা লিপ্ত করা, এগুলো ছাড়ুন। দেখিয়ে দিল তো মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, ঝামা বসে দিয়েছে আপনার মুখে, থুতু ছিটিয়ে দিয়েছে। আপনি তো একেবারে অভিজিৎ গাঙ্গুলির সাথে চ্যালেঞ্জ করেছিলেন যে আসুন ভোটের ময়দানে আসুন। আপনি তো কোর্টের ভেতরে দাঁড়িয়ে বসে বসে অনেক বড় বড় কথা বলছেন, ভোটের ময়দানে আসুন। তিনি তো গেলেন ভোটের ময়দানে, জিতেছেন ভোটে। এত জায়গায় রেগিং হয়েছে, বিভিন্ন জায়গায় ভোট করতে দেওয়া হয়নি। নির্বাচনের পরেও এত মারামারি হচ্ছে, এত দাঙ্গা হচ্ছে, ভারতবর্ষে আর কোথাও হচ্ছে না। ভারতবর্ষে একটা স্টেট দেখানো যাবে না যেখানে নির্বাচনের জন্য মানুষ মারা গেছে, একমাত্র পশ্চিমবঙ্গ। যে পশ্চিমবঙ্গের দালালি করেন আপনি প্রতিদিন সংবাদ মাধ্যমের সামনে। আপনি বলুন, চ্যালেঞ্জ করেছিলেন তো, এবার আপনাকে চ্যালেঞ্জ করছি। আপনি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন, আপনি ভোটে দাঁড়িয়ে জিতে দেখান কত বড় ক্ষমতা আছে আপনার। বড় বড় ভাষণ মারছেন প্রতিদিন সংবাদ মাধ্যমের সামনে, সংবাদ মাধ্যমের সামনে বাংলা সংবাদ মাধ্যমকে পয়সা ছিটিয়ে, মেন স্ট্রিম সংবাদ মাধ্যমকে পয়সা ছিটিয়ে আপনি আপনার ঢাক বাজাচ্ছেন। একবারও মনে হচ্ছে না যে মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কিভাবে আপনার মুখে কালি লিপে দিয়েছে? আয়নার সামনে দাঁড়ান। প্রাক্তন বিচারপতিকে আপনি যা নয় তাই বলেছিলেন যে ভোটের ময়দানে আসুন, দেখান আপনার ক্ষমতা। তারপরেও আপনি লেজ নাড়ছেন। আসলে যারা রাস্তায় লেলি কুকুর হয় না, তারা সবসময় লেজই নাড়ে প্রভুদের পেছনে। আপনার অবস্থা হচ্ছে সেই রকম। শুধরুন, এখনো সময় আছে, বয়স আছে। বাড়িতে যদি বউ বাচ্চা থাকে তাদের মুখ দেখে এখনো পর্যন্ত শুধরাবার সময় আছে, শুধরে নিন। তা না হলে কিন্তু অবস্থা খুব খারাপের দিকে যাবে। যখন আপনি একা থাকবেন, আপনার পাশে কেউ থাকবে না। ঠিক যেভাবে সারদা মামলায় আপনাকে একের পর এক থানায়, একের পর এক লকআপে ঘুরিয়েছিল আপনারই মালিক মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, ঠিক সেইভাবেই কিন্তু একের পর এক লকআপ ঘুরতে হবে, শুধু বাংলায় না, সারা ভারতবর্ষ জুড়ে। সেই দিন কিন্তু ঘনিয়ে আসছে। সুতরাং মানুষকে অপমান করা থেকে বিরত থাকুন। শুভ বুদ্ধি আপনার মাথায় আসুক এবং দালালি বৃত্তি ছাড়ুন। এটাই আমাদের একমাত্র অনুরোধ মাননীয় কুণাল বাবু আপনার কাছে। আর তা না হলে আপনি যতবার ভাবে দালালি করবেন, ঠিক সেইভাবে আমরা আপনাকে প্রতিবাদ করব। দর্শক, আমরা আমাদের এই বিশেষ সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো কমেন্টস থাকে, কোনো বক্তব্য থাকে, অবশ্যই আপনারা আপনাদের বক্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।